হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি কথা বলবো রেকমেন্ডেশন লেটার নিয়ে। আমরা যারা দেশের বাইরে গিয়ে স্কলারশিপ নিয়ে অ্যাপ্লিকেশন করতে চাই বা হতে পারে সেলফ ফান্ডিংয়ের স্টাডি, যে কোনো পারপাসেই হতে পারে, আমাদের অনেক সময়ই কিন্তু লাইফের একটা স্টেজে এসে রেকমেন্ডেশন লেটারের প্রয়োজন হয়। এবং যখন আমরা আমাদের ব্যাচেলার, মাস্টার্স কিংবা পিএইচডি প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে যাই, তখন বলা হয় কান্ট্রি ওয়াইজ যদিও ভ্যারি করে, তারপর আমাদের ব্যাচেলারের ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা রেকমেন্ডেশন লেটার, মাস্টার্স প্রোগ্রামের জন্য 2টা বা কোথাও কোথাও অ্যাটলিস্ট 3টা রেকমেন্ডেশন লেটার আমাদের প্রোভাইড করতে হয়। এখন আমাদের মধ্যে অনেকেরই একটা কনফিউশন ক্রিয়েট হয় যে আমার কাছে রেকমেন্ডেশন লেটার নেই, কলেজ থেকে টেস্টিমোনিয়াল আছে, তো সেই টেস্টিমোনিয়ালটা আমি দিতে পারবো কিনা। এবং একই সাথে যারা একাডেমিক রেফারেন্স লেটার বা একাডেমিক যে রেকমেন্ডেশন লেটার এবং জবের থেকে যে ওয়ার্ক রেফারেন্স লেটার, সেটার মধ্যেও একটা কনফ্লিক্ট তৈরি করে ফেলেন যে এই যে একাডেমিক রেকমেন্ডেশন লেটার এবং ওয়ার্কের থেকে যে রেফারেন্স লেটার, এটার মধ্যে আসলে পার্থক্য কী, বা যে কোনো একটা দিলেই 2টার কাজ হবে কিনা, এইরকম কিছু বিষয় থাকে। এবং আর একটা ইস্যুস রিসেন্ট আমি খেয়াল করলাম অনেকের কমেন্ট সেকশন থেকে, যে আমরা যখন অ্যাপ্লিকেশন সাবমিট করতে চাইছি তখন হয়তো রেকমেন্ডেশন লেটারটা আপলোড করার প্লেসটা পাচ্ছি না। সেই ক্ষেত্রে কেউ কেউ প্রশ্ন করেছেন যে আপু, রেকমেন্ডেশন লেটারটা তো আমি কলেজ থেকে নিয়ে আসলাম, এখন এটা আপলোড করার জায়গা নেই, তাহলে আমি কি করব। সেই ক্ষেত্রে আমরা আসলে কি করব বা আমাদের করণীয়টা কি, এবং প্রথাগত যে রেকমেন্ডেশন লেটার সেই জায়গা থেকে বের হয়ে এসে কীভাবে একটা সাকসেসফুল অ্যাপ্লিকেশনের জন্য বা স্কলারশিপ গেইন করার জন্য একটা রেকমেন্ডেশন লেটারের কতটুকু প্রভাব থাকে, সেই বিষয়গুলো নিয়ে সামগ্রিকভাবে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। যে রেকমেন্ডেশন লেটারটা কেন প্রয়োজন, কিভাবে আমরা এটা কালেক্ট করব, এটার ফর্মালিটিসটা আসলে কীরকম হওয়া উচিত, সেখানে কি কি লেখা থাকা উচিত একটা রেকমেন্ডেশন লেটারে, এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। বিভিন্ন কান্ট্রির যে ইউনিভার্সিটি এবং তাদের যে ওয়েবসাইট, সেখান থেকে দেখা যায় যে বাংলাদেশের যে স্টুডেন্ট তারা প্রথাগত একটা রেকমেন্ডেশনের যে লেটার সেটা জাস্ট কপি পেস্ট করাতে অভ্যস্ত, যদিও সবাই করেন না, তারপর কিছু ক্ষেত্রে এরকম একটা বিষয় থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে আসলে জানতে হবে যে এই রেকমেন্ডেশন লেটার লেখার কোনো নির্দিষ্ট ফরম্যাট আছে কিনা, বা আসলে এখানে কি থাকা উচিত একটা রেকমেন্ডেশন লেটারে। এবং এই যে রেকমেন্ডেশন লেটার, এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ সুপারিশপত্র বলা যায়, যে আমার নিজের সম্পর্কে, যেহেতু অ্যাডমিশন টিম কখনোই আমাকে দেখেনি, সো এইটার মাধ্যমে আমি আমার অ্যাপ্লিকেশনের তার ভেতর থেকে কিভাবে নিজেকে আমি এলিজেবল করে তুলতে পারি বাকি অ্যাপ্লিকেন্টদের থেকে, সেই জায়গা থেকে এই রেকমেন্ডেশন লেটারটা অনেকটাই ভূমিকা পালন করে। এখন এই যে রেকমেন্ডেশন লেটার, এখানে যে স্টেটমেন্ট থাকে, সেই স্টেটমেন্টের ক্ষেত্রে কিছু ফর্মুলা বা কিছু অ্যাটলিস্ট ইন জেনারেল যে রুলস, সেগুলো আমাদের মেনটেন করা উচিত। এবং এই যে অ্যাপ্লিকেশন, এটার ক্ষেত্রে দেখা যায় যে একজন স্টুডেন্টের হয়তো একাডেমিক সিজিপিএ খুব বেশি ভালো না, বাট তার রেকমেন্ডেশন লেটারটা ভালো বা ভালো মানের, সেই ক্ষেত্রে অ্যাডমিশন টিমের কাছে কিন্তু অনেকটাই সহজবোধ্য হয়ে যায় একজন অ্যাপ্লিকেন্টকে আরেকজন অ্যাপ্লিকেন্টের থেকে বাছাই করা। কারণ বিদেশের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন অ্যাপ্লিকেশন সাবমিট করি তখন কিন্তু তারা শুধুমাত্র যে আমাদের একাডেমিক সিজিপিএ সেটার উপর বেস করে আমাদের অ্যাডমিশন লেটার প্রোভাইড করে, এরকম কিন্তু না। সেখানে আমাদের প্রপার যে ডকুমেন্টেশনের একটা বিষয় থাকে, প্রপার অ্যাপ্লিকেশনের একটা বিষয় থাকে, কতটুকু সুন্দর করে আমরা অ্যাপ্লিকেশন করতে পারলাম, কতটুকু সুন্দর করে আমাদের প্রত্যেকটা ডকুমেন্টস রিনেম করেছি, কোথায় আপলোড করেছি, সেটার ফরম্যাটটা কি ছিল, সাইজ কতটুকু ছিল, এই বিষয়গুলো ভ্যারি করে। তো রেকমেন্ডেশন লেটারের ক্ষেত্রেও কিন্তু এরকম কিছু বিষয় থাকে। আমরা যারা রেকমেন্ডেশন লেটারটা আমাদের ব্যাচেলর কিংবা মাস্টার্স কিংবা পিএইচডি প্রোগ্রামের জন্য কালেক্ট করতে চাই, তাদেরকে অবশ্যই প্রিভিয়াস যে একাডেমিক ইনস্টিটিউশন সেখান থেকে আমরা কালেক্ট করি। তো এই জায়গা থেকে বাংলাদেশের যে স্টুডেন্ট যারা, তাদের যদি সিজিপিএ অনেক সময় কমও হয়ে থাকে, তাহলে রেকমেন্ডেশন লেটারের উপর আসলে একটু প্রায়োরিটি দেওয়া উচিত, কারণ এটার উপরেও অনেকাংশেই নির্ভর করে যে আমার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হবে কিনা। আমরা যখন কোথাও অ্যাপ্লিকেশন সাবমিট করি এবং সেই অ্যাপ্লিকেশন করার জন্য যা যা রিকোয়ার্ড ডকুমেন্টস প্রয়োজন, সেগুলো তো অবশ্যই সাবমিট করতে হয়। এবং একটা ইউনিভার্সিটির যে কর্তৃপক্ষ বা অ্যাডমিশন টিম যেটা থাকে, তারা এই যে রিকোয়ার্ড ডকুমেন্টস সেগুলো খুব ভালো মতো ভেরিফাই করে, চেক করে।
এবং আমরা যে রেকমেন্ডেশন লেটার প্রোভাইড করি মাঝে মাঝে তারা সেই যে রেফারের ইমেল আইডি সেই একটা ইমেল সেন্ড করে জানতে চায় যে আসলেই এটা অথেন্টিক কিনা, তিনি আমাকে রেফার করছেন কিনা, বা তিনি আমার পরিচিত কিনা বা আমি তার পরিচিত কিনা, এই বিষয়গুলো তারা ভেরিফাই করে থাকে এবং এটা খুব গুরুত্ব সহকারে অ্যাডমিশন টিম দেখে থাকে। এবং যার কারণে বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয় যে অনেক ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও অনেক সময় ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু একটা স্কলারশিপের ক্ষেত্রে ওয়ার্ল্ডের সব কান্ট্রি থেকে অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়, তো সেখানে দেখা যায় যে সব কিছু ভালো ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও একজন স্টুডেন্ট এই রেকমেন্ডেশন লেটারের কারণে সিলেকশনে পিছিয়ে পড়েন। যার কারণে আসলে আমাদের জানা উচিত যে একটা রেকমেন্ডেশন লেটারে আমরা কি লিখব। প্রথমে বাংলাদেশি স্টুডেন্টদের কথা যদি বলি, আমরা কম বেশি কিছু কমন ভুল করে থাকি রেকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে। সেই রেকমেন্ডেশন লেটারের কমন ভুলগুলো আসলে কি করি? প্রথমত আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা চেষ্টা করি যে নিজের যে রেকমেন্ডেশন লেটার সেটা নিজেই লিখবো। এটার পিছনে একটা মানে ক্রাইটেরিয়া থাকে বা একটা ব্যাকগ্রাউন্ড থাকে এরকম যে আমি যে টিচারের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার চাচ্ছি, হয়তো অনেক সময় অনেক টিচারই আমাদেরকে বলে দেন যে ঠিক আছে তোমরা লিখে নিয়ে এসো, আমি ওটাতে জাস্ট সাইন করে দিব, বা ইনস্টিটিউশনের যে লেটার হেডেড পেপার সেখানে আমরা একটা সিল দিয়ে সাইন করে দিব। তো এইখানে আমরা একটা কমন ভুল করি, কারণ যখন আমরা নিজেরা লিখি সেটার একটা কোয়ালিটি একরকম হবে, এবং যখন একজন টিচার আমার সম্পর্কে লিখবেন, আমাকে রেকমেন্ড করবেন, আমি কতটুকু ভালো ছিলাম বা আমি কোন লেভেলের স্টুডেন্ট ছিলাম বা আমি কতটুকু পটেনশিয়াল বা আমার ইনসাইড স্ট্রেংথগুলো কি, সেগুলো তিনি যেভাবে আসলে বলতে পারবেন এবং সেটা যতটুকু অথেন্টিক হবে, সেটা যখন আমি নিজে লিখবো, নিজে যখন অন্য কারোর রেকমেন্ডেশন লেটার থেকে আমি সেটা কপি পেস্ট করবো, তখন সেটার কোয়ালিটি কিন্তু অনেক অনেক ডিফারেন্ট হবে। যার কারণে আমাদের এই ভুলটা আসলে করা উচিত না যে নিজের রেকমেন্ডেশন লেটার নিজে না লেখাটাই বেটার। সবসময় আমাদের উচিত একজন প্রফেসরের কাছ থেকে বা আমাদের লাস্ট যে একাডেমিক কোয়ালিফিকেশন, যদি আমরা ব্যাচেলারে অ্যাপ্লিকেশন করি তাহলে আমাদের কলেজ থেকে নেওয়া, যখন আমরা মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করছি তখন আমাদের ইউনিভার্সিটি বা কলেজের যে টিচার তার কাছ থেকে নেওয়া, এইভাবেই আমাদের মেনটেন করা উচিত। তাতে করে হয় কি একটা অথেন্টিসিটি থাকে। এবং এই যে রেকমেন্ডেশন লেটার, এইখানে আসলে আমাদের কিছু বিষয় ফলো করতে হবে অবশ্যই, যে সেখানে ইনস্টিটিউটের সিল আছে কিনা, লোগো আছে কিনা, ডেট রয়েছে কিনা, এবং যিনি আমাকে রেফার করছেন তার ইমেল আইডি, তার কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু আপ টু ডেট আছে কিনা। এবং আরেকটা বিষয়, একটা রেকমেন্ডেশন লেটারের ভ্যালিডিটি থাকে হচ্ছে 2 বছর। সো আরেকটা যে ভুল আমরা করে থাকি আমাদের রেকমেন্ডেশন লেটারে সেটা হচ্ছে কপি পেস্ট করা। আমরা বুঝতে পারি না যে রেকমেন্ডেশন লেটারে আসলে কি লিখবো বা কি থাকা উচিত, এবং তখন আমরা গুগল করি, আমরা অন্য কারোর রেকমেন্ডেশন লেটার থেকে কপি পেস্ট করি, এবং এটা কিন্তু খুবই বাজে একটা অভ্যাস। কারণ একটা অ্যাডমিশন টিম, তাদের কাছে কিন্তু হিউজ অ্যাপ্লিকেশন সাবমিট হয়, তো তারা দেখেই কিন্তু বুঝতে পারেন যে কোনটা কপি পেস্ট করা। এবং যখন আমি বুঝবো অ্যাডমিশন টিমের হয়ে যে এই স্টুডেন্টের রেকমেন্ডেশন লেটারটা আসলে কপি পেস্ট করা, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই অ্যাপ্লিকেশন সাকসেস হওয়ার যে সম্ভাবনা সেটা কমে যায়। কারণ অ্যাডমিশন টিম অলওয়েজ প্রেফার করে যে কোন স্টুডেন্ট ফুল ডকুমেন্টস দিয়ে প্রপার ওয়েতে অ্যাপ্লিকেশন করেছে এবং কার ডকুমেন্টসগুলো আসলে অথেন্টিক, ক্লিয়ার এবং কনসাইজ। তো আমাদের রেকমেন্ডেশন লেটারে প্রথম আমরা যে ভুলটা করি নিজে লিখি, সেটা তো অবশ্যই করা যাবে না। দ্বিতীয়ত যেটা করি কপি পেস্ট করি, সেটাও আসলে আমাদের অ্যাভয়েড করা উচিত। এরপর কিছু অপ্রাসঙ্গিক বিষয় থাকে, যেটাকে থার্ড মিস্টেক হিসেবে বলছি। অপ্রাসঙ্গিক বিষয় কীরকম, যে আমরা অপ্রাসঙ্গিক কিছু বিষয় আমরা এই রেকমেন্ডেশন লেটারে তুলে ধরি যেটা আসলে প্রয়োজন নেই। কারণ আমি যদি জাস্ট লিখে দেই বা আমার রেকমেন্ডেশনে যদি লেখা থাকে ভালো স্টুডেন্ট ছিল, এই জাতীয় কথা আসলে কোনো ভ্যালিডিটি নাই। কারণ আমি ভালো স্টুডেন্ট ছিলাম এই লাইনটা আসলে বোঝা যায় যে এটা গড় পড়তা কমন কিছু কথা, তো এইগুলো আসলে অ্যাভয়েড করা উচিত। এবং যখন আমার পটেনশিয়ালিটি মেনশন করা হচ্ছে আমার রেকমেন্ডেশন লেটারে, তখন বলা উচিত বা ডিসক্রাইব করা উচিত কেন আমি পটেনশিয়াল, কেন আমি বাকিদের থেকে ডিফারেন্ট, কেন আমি এই স্কলারশিপের জন্য এলিজিবল এনাফ। সেই বিষয়গুলো আসলে কনটেক্সটের মাধ্যমে বা একটা স্ট্রাকচারের মাধ্যমে বা কোনো একটা স্টোরির মাধ্যমে বলা যেতে পারে যে এই স্টুডেন্ট এটা করেছিল, দ্যাটস ওয়াই তাকে আমার মনে হয় যে আমার কাছে মনে হয়েছে যে এই স্টুডেন্ট একটু ইউনিক, বা সেই স্টুডেন্ট আসলে এলিজেবল, বা তাকে কেন স্কলারশিপ দেওয়া উচিত, বা তাকে আমি কেন রেকমেন্ড করছি তার রিজনটা এভাবে আসলে ডিসক্রাইব করা যেতে পারে। কারণ আমরা অনেক সময় লিখি যে স্টুডেন্ট ভালো, তার সিজিপিএ ভালো। আর বাবা আমার সিজিপিএ কি, সেটা তো আমার যে
একাডেমিক সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট সেটাতে লেখা রয়েছে। তো যেই ইনফরমেশনগুলো আমার অ্যানাদার ডকুমেন্টস থেকে, আমার একাডেমিক ডকুমেন্টস থেকে অ্যাডমিশন টিম পেয়ে যাবে, সেটা তো আমার রেকমেন্ডেশন লেটারে বলার দরকার নেই। আমার সম্পর্কে যেই ইনফরমেশনগুলো আমার একাডেমিক সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট থেকে পাওয়া যাবে না, সেই ইনফরমেশনগুলোই আসলে মেনশন করা উচিত আমার রেকমেন্ডেশন লেটারে। দ্যাটস ওয়াই অ্যাডমিশন টিম বুঝবে ও আচ্ছা এই স্টুডেন্টটা এরকম, বা এই স্টুডেন্টকে আমার সিলেক্ট করা উচিত। রেকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে অনেকগুলো কান্ট্রির ক্ষেত্রে একটা কমন প্রবলেম হয় যে আমার রেকমেন্ডেশন লেটার যেটা সেটা আমি ডাকযোগে পাঠাবো নাকি অনলাইনে পাঠাবো। এক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো, অবশ্যই যদি শুধুমাত্র অনলাইনের ব্যবস্থা না থাকে, যদি ডাকযোগের বিষয় থাকে, সেক্ষেত্রে ডাকযোগে পাঠাবেন। বাট যেই স্কলারশিপগুলোর ক্ষেত্রে বোথ অপশন থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা অনলাইনে সাবমিট করবেন বা ইমেল করে দেবেন। আর যেই ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে বা যেই স্কলারশিপগুলোর ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেন্ট পোর্টাল ক্রিয়েট করে অ্যাপ্লিকেশন সাবমিট করি, সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা সেকশন থাকে যে আমার ডকুমেন্টসগুলো ওখানে আমি সাবমিট করতে পারবো। তো ওখানে যদি আমাদের ডকুমেন্টস সাবমিট করার কোনো অপশন না থাকে, লাইক আইসিসিআর স্কলারশিপ রিসেন্ট চলছে, সেখানে অনেকেরই দেখলাম একটা কমন কোয়েরি ছিল যে রেকমেন্ডেশন লেটারটা আপলোড করার জায়গা পাচ্ছি না, সেটা আপনি আদার্সে গিয়ে সাবমিট করতে পারেন, সেখানে রিনিউম করা থাকতে হবে। এবং যদি সেটা না চান, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই টাইপের যে প্রবলেমগুলো, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, যিনি আমাকে রেকমেন্ড করছেন তার নাম, তার ডেজিগনেশন এবং তার ইমেল আইডিটা মেনশন করে দিতে হয়। কারণ অ্যাডমিশন টিম তাদেরকে ইমেল পাঠাবেন এবং তারা একটা নির্দিষ্ট ফরম্যাটে রেকমেন্ডেশন লেটারটা ইউনিভার্সিটিকে পাঠিয়ে দেবেন। এটাও একটা অ্যানাদার প্রসিডিউর ফর রেকমেন্ডেশন লেটার। এবং একই সাথে যদি আপনাদের মনে হয় যে না, ইটস নট এনাফ ফর মি, আই এম নট স্যাটিসফাইড উইথ দিস প্রসিডিউর, তখন কিন্তু আপনারা যেটা করতে পারেন, প্রত্যেকটা অ্যাডমিশন টিমের একটা ইমেল আইডি থাকে তো, বা একটা আইটি হেল্প থাকে। সেক্ষেত্রে আপনারা অ্যাডমিশন টিমের যে ইমেল আইডি, সেখানেও কিন্তু আপনাদের যে রেকমেন্ডেশন লেটার যেহেতু কালেক্ট করেছেন, সেটাও কিন্তু আপনারা সেন্ড করে দিতে পারেন। তো অলওয়েজ আমি প্রেফার করি স্টুডেন্টদেরকে যে আপনাদের যে রেকমেন্ডেশন লেটার সেটা অনলাইনে সাবমিট করবেন এবং ইমেল করে দেবেন। এখন কারা আমাদেরকে সুপারিশ করবে বা কারা আমাদেরকে রেকমেন্ড করবে, অনেকেই ভাবেন যে আমার ফ্যামিলি বা আমার কোনো রিলেটিভ বড় পজিশনে রয়েছেন, তার থেকে নিতে হবে। বিষয়টা কিন্তু মোটেও এরকম নয়। আমরা সাধারণত দুইটা ভাবে কাজটা করতে পারি। প্রথমত আমাদের একাডেমিক রেকমেন্ডেশন লেটারটা আমরা নিতে পারি, যেটা হচ্ছে আমাদের লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন, যারা আমাদেরকে চেনেন, আমাদের সম্পর্কে জানেন, আমরা স্টুডেন্ট হিসেবে কেমন ছিলাম, তাদের কাছ থেকে আমরা নিতে পারি একটা একাডেমিক রেকমেন্ডেশন লেটার। এবং যাদের জবের এক্সপিরিয়েন্স রয়েছে বা ওয়ার্কের এক্সপিরিয়েন্স যাদের রয়েছে অলরেডি, তারা যেটা করতে পারেন, আপনাদের প্রতিষ্ঠান থেকে বা কোম্পানি থেকে একটা ওয়ার্কের রেফারেন্স লেটার নিতে পারেন। সেখানেও আপনার সম্পর্কে সেমভাবে কিন্তু সমস্ত সব কিছু মেনশন করা থাকবে। এবং যে প্রসিডিউরটা বললাম যে রেকমেন্ডেশন লেটারে আমরা কি কি রাখবো, মন করা কোনো কথা, অপ্রাসঙ্গিক কোনো কথা, কপি পেস্ট করা বা নিজে লেখা, এই বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে, সেটা একাডেমিক রেকমেন্ডেশন হোক বা ওয়ার্কের রেফারেন্স লেটার হোক। আমাকে যিনি রেকমেন্ড করছেন, তিনি যখন লিখবেন, তিনি তখন ওখানে মেনশন করতে পারেন যে তিনি আমাকে কিভাবে চেনেন, তিনি আমাকে কেন মনে রেখেছেন, সেই বিষয়গুলো গল্পের মাধ্যমে কিন্তু তিনি অল্প কথায় বলতে পারেন, একটা কনসাইজ ক্লিয়ার একটা কনসেপ্টের মাধ্যমে তিনি বলে দিতে পারেন। এবং আমরা যখন এই যে রেকমেন্ডেশন লেটারটা পাঠাচ্ছি, সেটা হতে পারে অনলাইন সাবমিশন, হতে পারে অফলাইন সাবমিশন। আর যারা আমরা অনলাইনে সাবমিট করব, তারা তো অনলাইনে সমস্ত ইনফরমেশন দিয়েই দিলাম। বা আমরা যখন আপলোড করছি কোথাও কোনো অ্যাপ্লিকেন্ট পোর্টাল, তখন কিভাবে আপলোড করব বিষয়টা, সেখানে আমরা যেটা প্রথমে করতে পারি, সাইন আপ করতে পারি। সেখানে যখন আমরা কোনো রেফারির ডিটেলস দিচ্ছি, যিনি আমাকে রেকমেন্ড করছেন তাকে বলা হয় রেফারি। তো রেফারির যে ডিটেলস আমরা সাবমিট করছি, তাকে একটা ইমেল পাঠানো হবে এবং তিনি আমাদের সম্পর্কে যে বিষয়টা বলতে চান, যা বলতে চান, সেই বিষয়গুলোকে তিনি কনসাইজ করে সেটা পাঠিয়ে দেবেন। এবং যখন আমরা ইমেইলের মাধ্যমে কোনো ইউনিভার্সিটিতে পাঠাচ্ছি, তখন আমাদের যেটা করতে হয়, যেই ইউনিভার্সিটিতে আমরা অ্যাপ্লিকেশন করছি, সেখানে আমার রেকমেন্ডারের নাম, ইমেল অ্যাড্রেস সাবমিট করতে হবে। এবং ওই টিচারের কাছে যখন একটা অটোমেটেড ইমেল চলে যাচ্ছে আমাদের সম্পর্কে, তিনি আমাদের সম্পর্কে তো বলে দিচ্ছেন, এই তো গেল হচ্ছে কীভাবে আমরা সাবমিট করব। আর রেকমেন্ডেশন লেটারের বিষয়ে যদি আমাদের একটা স্যাম্পল প্রয়োজন হয় যে আসলে কীরকম লেখা থাকতে পারে, আমি আমার সামনে এখন একটা রেকমেন্ডেশন লেটার ওপেন করে রেখেছি। এখানে একজন স্টুডেন্টের সম্পর্কে তার টিচার মেনশন করেছেন যে এই স্টুডেন্টকে আমি চিনি,
তার আউট অফ 4-এ এত এত সিজিপিএ ছিল, আসলে এইটার আসলে কোনো দরকার নেই। কারণ আমার এই ইনফরমেশনটা মেইনলি আমার যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেট সেখান থেকেই অ্যাডমিশন টিম পেয়ে যাবে। সো এটা আমরা অ্যাভয়েড করতে পারি। এখানে আমি কেন ইমপ্রেসিভ পার্সোনালিটি বা আমার টিম ওয়ার্ক করার, আমার লিডারশিপ পাওয়ারটা কেমন, আমি স্টুডেন্ট হিসেবে কেমন, বা আমার ইংলিশ সে যে প্রফিসিয়েন্সি সেটা আসলে কীরকম, বা আমি কোনো প্রোগ্রাম কেমন করে অর্গানাইজ করি, এই সব বিষয়গুলো আসলে মেনশন করা থাকাটাই বেটার। এবং আমার একজন স্টুডেন্ট হিসেবে আমি কতটুকু ক্রিয়েটিভ বা আইটি সেক্টরে আমার কতটুকু স্কিল রয়েছে সেই বিষয়গুলো যদি চলে আসে তাহলে কিন্তু একজন স্টুডেন্ট হিসেবে পটেনশিয়ালিটিটা সুন্দর মতো ফুটে ওঠে। এবং আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে যেই পেপারটাতে আমরা দিচ্ছি সেখানে আমাদের যেই ইনস্টিটিউট সেটা সিল আছে কিনা, এবং যেই টিচার বা প্রফেসর তার ফুল ডিটেলস আছে কিনা, তার নাম, তিনি কোন ডেজিগনেশন হোল্ড করছেন, তার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, তার একটা সিল সাইন থাকতে হবে, এবং যে রেকমেন্ডেশন লেটারটা দিচ্ছি সেটা অ্যাটলিস্ট 2 বছরের ভ্যালিডিটি থাকতে হবে। এবং যেই ভার্সিটিতে দিচ্ছি সেই ভার্সিটির নাম মেনশন করা যদি না থাকে, যদি অন্য কোনো ভার্সিটি বা ইনস্টিটিউটের নাম মেনশন করা থাকে, সেটা দিয়ে আমরা কিন্তু স্কলারশিপ পাবো না। এখন আসি যাদের রেকমেন্ডেশন লেটার নেই, যাদের অনলি টেস্টিমোনিয়াল আছে, তারা কি করবেন। আপনাদের যাদের রেকমেন্ডেশন লেটার নেই তারা টেস্টিমোনিয়ালটাও সাবমিট করতে পারেন, কারণ এটা স্লাইটলি ডিফারেন্ট। কারণ টেস্টিমোনিয়াল হচ্ছে এক ধরনের স্টেটমেন্ট যেখানে বলা হচ্ছে হাউ গুড সামওয়ান অর সামথিং ইজ। একইভাবে কিন্তু রেকমেন্ডেশন লেটারেও আমাদের সম্পর্কে ডেসক্রাইব করা হচ্ছে, যদিও একটু ডিফারেন্স আছে। তারপরেও যাদের রেকমেন্ডেশন লেটার নেই তারা এই যে টেস্টিমোনিয়ালটাও সাবমিট করতে পারেন। এবং যাদের ওয়ার্কের এক্সপিরিয়েন্স রয়েছে তারা আপনাদের যে নির্দিষ্ট প্রতিষ্ঠান এবং প্রেজেন্ট যে প্রতিষ্ঠান সেখান থেকে একটা ওয়ার্কের রেফারেন্স লেটার কালেক্ট করে সেটা সাবমিট করতে পারেন। কারণ কিছু স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে, এটা প্রোভাইড করতে হয়। তো সেই স্কলারশিপগুলোর ক্ষেত্রে আমরা যদি এরকম যেমন চেভেনিং স্কলারশিপ ইউকে, তারপর অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ, এডিবি জাপানি স্কলারশিপ, এই টাইপের যে স্কলারশিপগুলো এখানে কিন্তু আমাদের 2 বছরের অ্যাটলিস্ট ওয়ার্কের এক্সপিরিয়েন্স প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একটা রেকমেন্ডেশন লেটার, একাডেমিক রেকমেন্ডেশন লেটার প্রোভাইড করতে পারি, এবং আরেকটা আমাদের কোম্পানি থেকে রেফারেন্স লেটার, যেটা ওয়ার্কের রেফারেন্স লেটার, সেটা প্রোভাইড করতে পারি। সেটা মাচ বেটার হবে ফর আওয়ার অ্যাপ্লিকেশন। তো এই ছিল হচ্ছে রেকমেন্ডেশন লেটারের ইনফরমেশন বা বেসিক যে আলোচনা আমি করলাম। আশা করি আপনাদের যাদের কনফিউশন ছিল কনফিউশন দূর হবে, এবং যারা এটার উপরে বেস করে স্যাম্পল চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আগের মতো করে আমাকে জাস্ট ইমেল করে দেবেন, আমার কাছে যে স্যাম্পল রয়েছে সেটা দিয়ে দেবো। বাট একটা রিকোয়েস্ট, কপি পেস্ট করা যাবে না, কারণ কপি পেস্ট করার বিষয়টা তো বললাম যে এটা একটা কমন মিস্টেক, এটা যতটুকু পারেন অ্যাভয়েড করবেন। এবং জাস্ট এটা আপনাদের বোঝার জন্য, ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি পাঠাতে পারি। বাট আপনারা যেটা করবেন একটু ইউনিকভাবে, একটু সুন্দরভাবে আপনাদের যে রেকমেন্ড যিনি করছেন, যে রেফারি, তার কাছ থেকে কালেক্ট করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।